বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই আশা করি ভালো আছো। তোমরা যারা চৌমুহনী সরকারি এসএ কলেজের একাদশ বিজ্ঞান শাখায় অধ্যয়ন করছো, তোমাদের সাথেই আমাদের আজকে রসায়ন ক্লাস। আমরা রসায়ন প্রথম পত্রের তৃতীয় অধ্যায় মৌলের পর্যাবৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন নিয়ে ধারাবাহিক আলোচনা করছি। আমাদের আজকের আলোচ্য সূচি যেটা থাকবে এই অধ্যায়ের, সেটি হলো অবস্থান্তর মৌল কি, অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কি। অবস্থান্তর মৌল কি, অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য লিখ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা সবাই লক্ষ্য করো যে অবস্থান্তর মৌল কি এটা জানার পূর্বে আমাদেরকে শুরুতে জানতে হবে ডি ব্লক মৌল। আমরা কিন্তু পূর্ববর্তী ক্লাসে অর্থাৎ আগের ক্লাসে ডি ব্লক মৌল কি এটা সম্বন্ধে তোমাদেরকে ধারণা দিয়েছি। তারপরে আজকে একটু বলছি যেসব মৌলের ইলেকট্রন বিন্যাসে সর্বশেষ ইলেকট্রনটি ডি অরবিটালে প্রবেশ করে তাদেরকে আমরা ডি ব্লক মৌল বলবো। তাহলে আজকে আমাদের জানার বিষয় হলো অবস্থান্তর মৌল কি। অবস্থান্তর মৌল হলো, আমরা আগে সংজ্ঞাটা বলে নেই। অবস্থান্তর মৌল হলো যেসব ডি ব্লক মৌলের কোনো সুস্থিত আয়নে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকে। আবার বলছি, যেসব ডি ব্লক মৌলের কোনো সুস্থিত আয়নে ডি অরবিটাল আংশিকভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাদেরকে আমরা অবস্থান্তর মৌল বলছি। তাহলে আমরা সংজ্ঞাটা লিখি যে অবস্থান্তর মৌল যেসব ডি ব্লক মৌলের সুস্থিত আয়নে ডি অরবিটাল আংশিকভাবে মানে D1 to 9 হবে। ডি অরবিটালে ইলেকট্রন যদি 10টা থাকে, ডি অরবিটালের সর্বোচ্চ ক্যাপাসিটি 10, যদি 10টা হয়ে যায় তাহলে সেটা কিন্তু আংশিকভাবে বলুন, সেটা কিন্তু ফুলফিল হয়ে গেল। এই কারণে আমরা বলছি যেসব ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ডি অরবিটাল আংশিকভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। পূর্ণ থাকে তাকে অবস্থান্তর মৌল বলে। এখন অবস্থান্তর মৌলকে কিন্তু অবস্থান্তর ধাতুও বলা হয়। অনেক সময় পরীক্ষার প্রশ্ন আসে, ইংলিশে বলা হয় এটাকে ট্রানজিশন এলিমেন্ট। তাহলে আমরা কি লিখলাম যে যেসব ডি ব্লক মৌলের কোনো সুস্থিত আয়নের ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে। আবার বলছি যেসব ডি ব্লক মৌলের সুস্থিত আয়নের ডি অরবিটাল আংশিকভাবে ইলেকট্রন দ্বারা পূর্ণ থাকে তাদেরকে আমরা কি বলবো? অবস্থান্তর মৌল বলবো। তার মানে বোঝা গেল অবস্থান্তর মৌল হতে হলে এগুলো ডি ব্লক মৌল হতে হবে। এখন প্রশ্ন থাকে যে সব ডি ব্লক মৌল হলে কি অবস্থান্তর মৌল হবে? না। আমরা একটু উদাহরণ দেখি। যেমন আমরা যদি আয়রনের ইলেকট্রন বিন্যাস করি 26, তাহলে আয়রনের সর্বশেষ ইলেকট্রন কিন্তু ডি অরবিটালে আছে, এটাকে ডি ব্লক মৌল বলছি। এটা সুস্থিত আয়ন হলো Fe3+। তাহলে 3+ হলে কি হবে? এই পর্যন্ত ঠিক থাকবে, 3p পর্যন্ত ঠিক থাকবে। আর এটি যেহেতু 3+, তার মানে বহিস্থ স্তরে এই জায়গা থেকে দুটো যাবে, এখান থেকে একটা যাবে। তাহলে বহিস্থ স্তরের বিন্যাস হবে 3d5। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে আয়রনের সুস্থিত আয়রন একটি ডি ব্লক মৌল। এটা সুস্থিত আয়ন হচ্ছে Fe3+, অর্থাৎ যেটা ফেরিক আয়ন আমরা বলি সচরাচর সেটা। এটা ডি অরবিটাল আংশিকভাবে কিন্তু পূর্ণ আছে। তার মানে সুস্থিত আয়নের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ। ডি এর ম্যাক্সিমাম ক্যাপাসিটি হচ্ছে 10, এখানে আছে 5টা। যদি এই ক্যাটাগরির হয় তখন এটাকে আমরা বলবো অবস্থান্তর মৌল বা অবস্থান্তর ধাতু। কাজে আয়রন একটি অবস্থান্তর ধাতু। আয়রন কিন্তু এই সংজ্ঞা ফুলফিল করছে, এই কারণে আয়রন একটি অবস্থান্তর ধাতু। এখন আমরা যেটা বলছিলাম যে সবগুলা ডি ব্লক মৌল কি অবস্থান্তর হবে? উত্তর হচ্ছে না। তাহলে আমরা কি করি? আমরা একটু দেখি, যাচাই করি। যেমন স্ক্যান্ডিয়াম, পারমাণবিক সংখ্যা 21, স্ক্যান্ডিয়ামের সুস্থিত আয়ন হচ্ছে স্ক্যান্ডিয়াম 3+। তাহলে 3+ করলে কি হবে? 3টা ইলেকট্রন চলে যাবে, এখান থেকে 2টা, এখান থেকে 1টা। তাহলে বহিস্থ স্তরের বিন্যাস হবে 3s2 3p6। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে স্ক্যান্ডিয়াম 3+ এর যে
সুস্থিত আয়ন, স্ক্যান্ডিয়ামের মধ্যে সুস্থিত আয়ন স্ক্যান্ডিয়াম 3+, এই 3+ এর বহিস্থিত স্তরে ডি অরবিটাল আংশিকভাবে তো দূরের কথা, ডি অরবিটালই নেই, তাহলে এটা কিন্তু অবস্থান্তর মৌল হবে না, এটা শুধুমাত্র ডি ব্লক মৌল। আচ্ছা, আরেকটু দেখি আমরা জিঙ্ক, পারমাণবিক 30, এটা সুস্থিত আয়ন হলো জিঙ্ক 2+, তাহলে 2+ করলে কি হবে, এখানে আসা এখান থেকে দুটো ইলেকট্রন চলে যাবে, তাহলে এই জায়গা হবে 3d10, এগুলো সব ঠিক আছে, 3d6 এ পর্যন্ত ঠিক আছে, 3d10 শিক্ষার্থীরা লক্ষ্য করা। তাহলে জিঙ্ক একটি ডি ব্লক মৌল, এটা সুস্থিত আয়ন হলো জিঙ্ক 2+, জিঙ্ক 2+ এর ইলেকট্রন যখন আমরা করছি, এটা সুস্থিত আয়নের ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ নেই, সুস্থিত আয়নের ডি অরবিটাল সম্পূর্ণ অর্থাৎ ফুলফিল, ডি অরবিটালের সর্বোচ্চ ক্যাপাসিটি যা তাই তত সংখ্যক ইলেকট্রন এখানে আছে, কাজে এটি ডি ব্লক মৌল হওয়া সত্ত্বেও অবস্থান্তর মৌল নয়। আবার আয়রনের ক্ষেত্রে আমরা দেখলাম আয়রন কিন্তু ডি ব্লক মৌল আবার অবস্থান্তর মৌল। তাহলে এখান থেকে তিনটি মৌলের ইলেকট্রন থেকে আমরা কি তথ্য পাই, এই তিনটা মৌলের ইলেকট্রন থেকে আমরা কি তথ্য পাই, আমরা এটাই পাই যে সকল ডি ব্লক মৌল অবস্থান্তর নয়, কিন্তু সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে তোমাদের জন্য হোমওয়ার্ক থাকলো যে সকল অবস্থান্তর মৌলই ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর নয় কেন? আমরা একটু লিখি প্রশ্নটা। মৌলই ডি ব্লক মৌল, সকল ডি ব্লক মৌল অবস্থান্তর নয়। মৌল নয়, তাহলে যদি এই প্রশ্ন ব্যাখ্যা করতে দেয় তাহলে আমরা এখন পারবো, আশা করি ব্যাখ্যা করা। আচ্ছা, তাহলে আমরা কি লিখলাম যে সকল অবস্থান্তর মৌল ডি ব্লক মৌল, কিন্তু সকল ডি ব্লক মৌল অবস্থান্তর মৌল নয়। আচ্ছা, এখন যদি আসে যে জিঙ্ককে অবস্থান্তর মৌল বলা হয় না কেন? জিঙ্ককে অবস্থান্তর মৌল বলা হয় না কেন? প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আশা করে পারা যাবে। তাহলে এই প্রশ্নের আনসার আমরা কিভাবে দেবো? আমরা শুরুতেই অবস্থান্তর মৌল কাকে বলে সেটা লিখবো, লেখার পরে জিঙ্কের ইলেকট্রন বিন্যাস লিখবো, ইলেকট্রন বিন্যাস লেখার পরে জিঙ্ক সুস্থিত আয়ন যেটা জিঙ্ক 2+, জিঙ্কের সুস্থিত আয়ন সেটার বিন্যাস দেখাবো। সেটার বিন্যাস আমরা অলরেডি দেখাইছি। সেটার বিন্যাস দেখলে আমরা কি দেখতে পাই যে এখানে সুস্থিত আয়ন ইলেকট্রন বিন্যাসে ডি অরবিটাল আংশিকভাবে পূর্ণ থাকার কথা, এখানে তো পূর্ণ নেই, ডি অরবিটাল সম্পূর্ণ, কাজে সঙ্গ অনুসারে জিঙ্ক অবস্থান্তর মৌল নয়, জিঙ্ক শুধুমাত্র ডি ব্লক মৌল। আবার যদি স্ক্যান্ডিয়ামকে বলা হয় যে স্ক্যান্ডিয়াম অবস্থান্তর মৌল নয় কেন, তাহলে একই আনসার হবে। আবার যদি বলা হয় যে আয়রনকে অবস্থান্তর মৌল বলা হয় কেন, সেটাও আশা করি পারা যায়। সেক্ষেত্রে আমরা এবার জানবো অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য কি। আমরা লিখি যে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। অনেকগুলো বৈশিষ্ট্য আছে। 1 নম্বর, অবস্থান্তর মৌল পরিবর্তনশীল জারণ সংখ্যা প্রদর্শন করে। আমরা দেখি পরিবর্তনশীল জারণ সংখ্যা দেখায়। অর্থাৎ অবস্থান্তর মৌলগুলো একাধিক জারণ সংখ্যা দেখায়। যেমন আয়রনের ক্ষেত্রে আমরা জানি আয়রন 2+ আছে, আয়রন 3+ আছে। কপারের ক্ষেত্রে আমরা জানি কপার প্লাস আছে, কপার 2+ আছে। আবার ম্যাঙ্গানিজের ক্ষেত্রে অনেকগুলো আছে। তাহলে সেক্ষেত্রে অবস্থান্তর মৌল যেগুলো, এগুলো কিন্তু সাধারণত কী করে, এগুলা পরিবর্তনশীল জারণ সংখ্যা দেয়, অর্থাৎ তাদের একাধিক জারণ মান বিদ্যমান থাকে। এরপর 2 নম্বর হচ্ছে এগুলো জটিল আয়ন গঠন করে। রঙিন যৌগ গঠন করে।
রূপে কাজ করে। 5 নম্বর প্যারা চৌম্বকত্ব প্রদর্শন করে। প্রিয় শিক্ষার্থীরা খেয়াল করো, তাহলে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য 5টি বৈশিষ্ট্য আমরা এখানে উল্লেখ করলাম। 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে এগুলো পরিবর্তনশীল জারণ সংখ্যা দেখাবে। 2 নম্বর হচ্ছে যে জটিল আয়ন গঠন করবে। যত ধরনের জটিল আয়ন আছে সকল জটিল আয়নে কিন্তু অবস্থান্তর ধাতু বিদ্যমান থাকে। তাহলে জটিল আয়ন গঠন করবে। অবস্থান্তর মৌলের আরেকটা অন্যতম বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে রঙিন যৌগ গঠন করবে। প্রিয় শিক্ষার্থীরা, অবস্থান্তর মৌল কীভাবে রঙিন যৌগ গঠন করে সেটা আমরা পরবর্তী ক্লাসে দেখাবো। আরেকটি বৈশিষ্ট্য হচ্ছে অবস্থান্তর মৌলগুলো প্রভাবক রূপে কাজ করে। অবস্থান্তর মৌলগুলো কি হিসেবে কাজ করে? প্রভাবক রূপে কাজ করে। আর লাস্ট বৈশিষ্ট্য যেটা, সেটা হচ্ছে এই মৌলগুলো প্যারা চৌম্বকত্ব প্রদর্শন করে। অর্থাৎ চৌম্বক ক্ষেত্রে রাখলে এগুলো হয় চৌম্বক আকর্ষণ অথবা চৌম্বক বিকর্ষী এই ক্যাটাগরির ধর্ম প্রদর্শন করে। তাহলে এই 5টা বৈশিষ্ট্য যেগুলো, এগুলো হচ্ছে অবস্থান্তর মৌলের বৈশিষ্ট্য। আবার আরেকটা জিনিস তোমাদের মনে হয়তো প্রশ্ন থাকতে পারে যে এই মৌলগুলোকে অবস্থান্তর বলা হয় কেন? এই শিক্ষার্থীরা তোমরা লক্ষ্য করো যে যেহেতু অবস্থান্তর মৌলের 1 নম্বর বৈশিষ্ট্য হচ্ছে পরিবর্তনশীল জারণ সংখ্যা দেখা। অর্থাৎ অবস্থান্তর বলতে আমরা কি বুঝি? অবস্থান্তর পরিবর্তন বলতে আমরা এটা বুঝি যে স্থানের পরিবর্তন করা, এক স্থান থেকে অন্য স্থানে যাওয়া। তাহলে এই মৌলগুলো যেগুলো আছে এগুলো রাসায়নিক বিক্রিয়াকারে তাদের অবস্থার পরিবর্তন ঘটায়। এখন অবস্থার পরিবর্তন কীরকম? অবস্থার পরিবর্তন সাধারণত 2 ক্যাটাগরির হয়। একটা হচ্ছে তাদের জারণ মানের পরিবর্তন, অর্থাৎ রাসায়নিক বিক্রিয়াকালে এগুলো এক ধরনের জারণ মান থেকে আরেক ধরনের জারণ মানে পরিবর্তিত হয়। আর আরেকটা হচ্ছে রাসায়নিক বিক্রিয়াকালে যে জারণ মানের পরিবর্তন হয়, এই জারণ মানের পরিবর্তনের সাথে সাথে তাদের বর্ণ বা রঙেরও পরিবর্তন ঘটে। এই কারণে এদেরকে অবস্থান্তর মৌল বলা হয়। এই শিক্ষার্থীরা দ্বারা আমরা কি জানলাম যে অবস্থান্তর মৌল কি, অবস্থান্তর মৌল কোনগুলো পর্যায় সারণীতে, তারপরে অবস্থান্তর মৌলের কী কী বৈশিষ্ট্য থাকা দরকার, সকল ডিব্লক মৌলকে কি আমরা অবস্থান্তর বলবো, আবার সকল অবস্থান্তর মৌলকে কি ডিব্লক বলবো, জিঙ্ককে কেন আমরা অবস্থান্তর মৌল বলছি না, আবার স্ক্যান্ডিয়ামকে কেন অবস্থান্তর বলছি না, আয়রনকে অবস্থান্তর মৌলও বলছি আবার ডিব্লক মৌলও বলছি, অর্থাৎ আয়রন উভয় ক্যাটাগরি। এই প্রশ্নগুলোর আনসার আমরা এই ক্লাসের মধ্যে দিয়েছি। তোমরা আশা করি এই ক্লাস থেকে উপকৃত হবে। তো তোমরা সবাই ভালো থাকো, সুস্থ থাকো, তোমাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করে আজ এখানে রাখছি। আল্লাহ হাফেজ।